হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো ইংরেজি গ্রামারের অন্যতম প্রধান বিষয় হচ্ছে ভার্ব, আর এই ভার্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিরান্ড। তোমরা যদি জেনুইনলি ইংলিশ গ্রামার শিখতে চাও, যদি সত্যি সত্যি ইংরেজি শিখতে হয়, তাহলে জিরান্ড শিখতেই হবে। আজকের এই ক্লাসে আমি জিরান্ডের প্রতিটি খুঁটিনাটি বিষয়কে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমাদেরকে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য ক্লাসটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে। রাইট? তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই আর জিরান্ড সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। লেটস গেট স্টার্টেড। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে প্রিন্সিপাল ভার্বকে দুভাগে ভাগ করা হয়, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? যে ভার্বের সাবজেক্ট থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যে ভার্বের সাবজেক্ট থাকে না তাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। তোমরা স্ক্রিনে একটা ডায়াগ্রাম লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছি? নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি: ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভ 2 + ভার্ব 1, জিরান্ড ভিআইএনজি মানে ভার্বের সঙ্গে আইএনজি, এবং পার্টিসিপল এটা আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল ভিআইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্ব 3 এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3 অথবা আফটার প্লাস ভিআইএনজি। রাইট? এই হচ্ছে নন ফাইনাইট ভার্বের শ্রেণীবিভাগ। আমরা ইতিমধ্যেই ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমরা জিরান্ড সম্পর্কে জানবো এবং এর পরের ক্লাসে আমরা পার্টিসিপল সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। তাহলে চলো আমরা এবার জিরান্ড সম্পর্কে জেনে নিই। শিক্ষার্থী বন্ধু, জিরান্ড হচ্ছে নাউন, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেই আইএনজি যুক্ত ভার্বকে জিরান্ড বলা হয়। এই আইএনজি যুক্ত ভার্বকে সরাসরি নাউন বলা হয় না, কারণ এদের উৎপত্তি ভার্ব থেকে হয়েছে। বাস্তবে এরা ভার্ব, কিন্তু আইএনজি যুক্ত হয়ে যখন এই ভার্বগুলি নাউনের মতো ফাংশন করে তখন তাকে না নাউন বলা হয় না ভার্ব বলা হয়, তখন তাকে জিরান্ড বলা হয়। রাইট? আচ্ছা, সব আইএনজি যুক্ত ভার্ব যে জিরান্ড তা কিন্তু নয়। লক্ষ্য করো স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? আই এম স্লিপিং, এখানে স্লিপিং আইএনজি যুক্ত হয়েছে, এটি ভার্ব, এটি জিরান্ড নয়, কারণ হেল্পিং ভার্ব এবং ম্যান ভার্ব মিলিত হয়ে ভার্ব গঠিত হয়। রাইট? আমরা আবার বলতে পারি আই লাইক স্লিপিং। এই বাক্যটিতে লক্ষ্য করো, আই সাবজেক্ট, লাইক পছন্দ করা, এটা ভার্ব। আচ্ছা, কি পছন্দ করি? স্লিপিং। কারণ আমরা কি জানি ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট হয়, তাহলে এখানে স্লিপিং অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট কে হবে? তাহলে মনে রেখো, যখনই কেউ সাবজেক্ট বা অবজেক্ট হবে দ্যাট মাস্ট বি নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ যখনই কেউ কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হবে তাকে নাউন বা নাউনের সমতুল্য হতেই হবে। তাহলে এখানে স্লিপিং অবজেক্ট, এর মানে এটি নাউন। আর যখনই আইএনজি যুক্ত ভার্ব নাউন হিসাবে কাজ করবে তখন তাকে আমরা কি বলবো? জিরান্ড। তাহলে এখানে স্লিপিং জিরান্ড। আবার 3 নম্বর বাক্যটি লক্ষ্য করো, আই লাইক আ স্লিপিং বেবি। এখানে কি? আই সাবজেক্ট, লাইক এটি ভার্ব, আর অবজেক্টকে স্লিপিং বেবি। এখানে স্লিপিং শব্দটির সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু এই আইএনজি যুক্ত ভার্বটি বেবি সম্পর্কে বর্ণনা দিচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে। রাইট? আর আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে পার্টিসিপল বলা হয়। তাহলে লক্ষ্য করো, তিনটি বাক্যে একই ভার্ব আছে এবং প্রতিটি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু তাদের ব্যবহার অনুসারে তাদের নাম ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তাহলে আমরা কি জানতে পারলাম এতক্ষণে? যে আইএনজি যুক্ত ভার্ব যখন নাউন হিসেবে কাজ করবে তখন তাকে আমরা জিরান্ড বলবো। পয়েন্ট ক্লিয়ার? 100%? ইয়েস। এবারে চলো ফাংশন অফ জিরান্ড, অর্থাৎ জিরান্ডের কার্যাবলী বা জিরান্ডের ব্যবহার। আমরা এতক্ষণে যেহেতু জেনে গেছি যে জিরান্ড নাউন, তাহলে একটি বাক্যে নাউন যেভাবে ব্যবহৃত হবে আইএনজি যুক্ত ভার্ব বা জিরান্ড ঠিক একইভাবে ব্যবহৃত হবে। রাইট? তাহলে নাউন কিভাবে ব্যবহৃত হয়? আমরা কি জানি? নাউন ভার্বের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, পজেসিভ অ্যাডজেক্টিভের পরেও ব্যবহৃত হয়। রাইট? তাহলে একইভাবে যখন আইএনজি যুক্ত ভার্ব ব্যবহৃত হবে তখন তাকে আমরা জিরান্ড বলবো। তাহলে এবার লক্ষ্য করো, জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে জিরান্ড। আচ্ছা, আমরা যদি বলি যে রোহান ইজ এ গুড বয়, এই বাক্যটিতে রোহান কি? নাউন। আচ্ছা, রোহানটা এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসাবে। রাইট? কারণ ইজ ভার্ব, আর ভার্বের আগে কি থাকবে? ভার্বের সাবজেক্ট। তাহলে নাউন সাবজেক্ট হতে পারে, আর নাউন যেহেতু সাবজেক্ট হয় তাহলে জিরান্ডও সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। যেমন টিচিং ইজ এ গুড প্রফেশন। লক্ষ্য করো, টিচিং, টিচ প্লাস আইএনজি। রাইট? এটি ভার্ব। এই বাক্যটিতে টিচিং শব্দটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর যেহেতু আইএনজি যুক্ত ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এর মানে এটি নাউন, কারণ আমরা ইতিমধ্যেই জানলাম যে সাবজেক্ট বা অবজেক্ট 100% নাউন হতেই হবে। রাইট? তাহলে টিচিংটি এখানে জিরান্ড। আমরা আবার বলতে পারি ওয়াকিং ইজ গুড ফর হেলথ। লক্ষ্য করো, ওয়াকিং ওয়াক থেকে এসছে, ওয়াক প্লাস ভিআইএনজি, তাহলে এখানেও ওয়াকিং সাবজেক্ট হিসেবে কাজ করছে, ইট ইজ অলসো জিরান্ড। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, একই, সুইমিং সুইম থেকে এসছে আর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড হোয়েনেভার ভিআইএনজি ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট অর অ্যাজ অ্যান অবজেক্ট দ্যাট মাস্ট বি জিরান্ড। তাহলে জিরান্ড সাবজেক্ট হতে পারে। নেক্সট, জিরান্ড অ্যাজ অ্যান অবজেক্ট, অবজেক্ট হিসাবে জিরান্ড। আচ্ছা, আমরা বলতে পারি আই এম টিচিং ইংলিশ, আমি ইংলিশ পড়াচ্ছি। এখানে ইংলিশ নাউন 100%। আচ্ছা, এই ইংলিশ শব্দটা এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অবজেক্ট হিসাবে। কারণ আই এম টিচিং, আমি পড়াচ্ছি। এবার টিচিংকে জিজ্ঞেস করো কি পড়াচ্ছি?
ইংলিশ, তাহলে ইংলিশ হয়ে গেল অবজেক্ট। ক্লিয়ার? তাহলে নাউন যেহেতু অবজেক্ট হচ্ছে তাহলে জিরান্ড অবজেক্ট হতে পারে 100%। যেমন আই লাইক স্লিপিং, একটু আগে উদাহরণ দিয়েছিলাম। তাহলে আই সাবজেক্ট, লাইক পছন্দ করা ভার্ব, আর স্লিপিং কি অবজেক্ট, আর আইএনজি যুক্ত ভার্ব যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে দ্যাট ইজ জিরান্ড। তাহলে জিরান্ড অবজেক্ট হতে পারে। আমরা আরো বলতে পারি সি লাভস ডান্সিং, এখানে লক্ষ্য করো সি সাবজেক্ট, লাভ ভার্ব, সে ভালোবাসে, কি ভালোবাসে, নৃত্য বা ডান্সিং। তাহলে ডান্সিং আইএনজি যুক্ত ভার্ব অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ইট ইজ অলসো জিরান্ড। আমরা আরো বলতে পারি স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, স্টপ ভার্ব। আচ্ছা রাইটিং কি স্যার, এটাও ভার্ব, কিন্তু আইএনজি যুক্ত হয়ে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে রাইটিং হচ্ছে জিরান্ড। স্টপ মেন ভার্ব আর রাইটিং নন ফাইনাইট ভার্ব, জিরান্ড। আর জিরান্ড মানে নন ফাইনাইট ভার্ব, বোঝা যাচ্ছে 100%। চলো এবার নেক্সট, জিরান্ড অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান্ড। আচ্ছা আমরা কি বলতে পারি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ কামিং, এই বাক্যটিতে ভালোভাবে লক্ষ্য করো। অফ কি প্রেপোজিশন, অফের পরে কি আছে দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টস অফ প্রেপোজিশনের অবজেক্ট, কারণ আমরা জানি যে প্রেপোজিশনের ঠিক পরে যা থাকবে সেটা প্রেপোজিশনের অবজেক্ট হয়। তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসগুলোতে জেনে গেছো যে অবজেক্ট দুটি পার্টস অফ স্পিচের হয়, রাইট? কটি? দুটি পার্টস অফ স্পিচের, ভার্বের অবজেক্ট হয় এবং প্রেপোজিশনের অবজেক্ট হয়। ভার্বের ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকে ওটা ভার্বের অবজেক্ট হয়, আর প্রেপোজিশনের ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকে সেটা প্রেপোজিশনের অবজেক্ট হয়। ক্লিয়ার? তাহলে এখানে অফ প্রেপোজিশন আর দ্য স্টুডেন্টস এটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে নাউন প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে। তাহলে নাউন যেহেতু প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে তাহলে জিরান্ডও প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ক্লিয়ার? স্যার উদাহরণ দেন। চলো উদাহরণ লক্ষ্য করো। যেমন সি ইজ গুড অ্যাট ডান্সিং, লক্ষ্য করো অ্যাট প্রেপোজিশন, আচ্ছা তারপরে কি আছে ডান্সিং ভার্ব আইএনজি যুক্ত হয়েছে, রাইট? কিন্তু আমরা কি জানলাম যে প্রেপোজিশনের পরে কে থাকবে, প্রেপোজিশনের অবজেক্ট, আর সাবজেক্ট অবজেক্ট কে হবে 100% নাউন। তাহলে এখানে ডান্সিং ড্যান্স প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটি প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে জিরান্ড প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে। আমরা আরো বলতে পারি হি ইজ এক্সপার্ট ইন প্লেয়িং, সে খেলাধুলায় দক্ষ, লক্ষ্য করো ইন প্রেপোজিশন, প্লেয়িং জিরান্ড। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, আই এম টায়ার্ড অফ আর্গুইং, অফ প্রেপোজিশন, আর্গু এটা ভার্ব কিন্তু ওর সঙ্গে আইএনজি যুক্ত করে ওকে নাউন করে দেওয়া হয়েছে। তাহলে মনে রেখো প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হয়, কারণ প্রেপোজিশনের পরে কে থাকবে, ওর অবজেক্ট, আর অবজেক্ট কি হবে 100% নাউন। আর আমরা ভার্বকে নাউন কিভাবে বানাতে পারি, ভেরি সিম্পল, জাস্ট আইএনজি লাগিয়ে দাও, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে দিয়ে আমরা ওটাকে নাউন হিসেবে ব্যবহার করতে পারি, এন্ড দেন ইট উইল বি কল্ড জিরান্ড, রাইট? তাহলে জিরান্ড প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। পয়েন্ট ক্লিয়ার? এবারে আমরা আসবো জিরান্ড অ্যাজ এ কমপ্লিমেন্ট। উদাহরণ লক্ষ্য করো, উই মেড হিম মিনিস্টার, লক্ষ্য করো উই সাবজেক্ট, মেড ভার্ব, হিম অবজেক্ট। আচ্ছা আমরা যদি মিনিস্টারকে বাদ দিয়ে দিই, উই মেড হিম আমরা তাকে বানিয়েছিলাম, বাক্যটি অসম্পূর্ণ থেকে যাচ্ছে না? একটা প্রশ্ন থাকছে আমরা তাকে কি বানিয়েছিলাম, তাহলে আমরা যখন মিনিস্টার শব্দটি যুক্ত করে দিলাম বাক্যের অর্থটা পূর্ণ হয়ে গেল। উই মেড হিম মিনিস্টার, আমরা তাকে মিনিস্টার বানিয়েছিলাম। তাহলে এই যে মিনিস্টার অতিরিক্ত যে শব্দটিকে যুক্ত করতে হলো, ইট ইজ কল্ড কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, অতিরিক্ত বর্ণনা দেয়। আর উদাহরণ লক্ষ্য করো, হি ইজ আ টিচার, এই বাক্যটিতে লক্ষ্য করো হি সাবজেক্ট, ইজ ভার্ব, আর টিচার কি স্যার অবজেক্ট, রাইট? মোটেও নাই, এখানে আ টিচার অবজেক্ট নয়। আচ্ছা অবজেক্ট কোনটা হবে, সাবজেক্ট যাকে নিয়ে কিছু করবে সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে হি টিচারকে নিয়ে তো কিছু করছে না, বরং আ টিচার হি এর পরিচয় দিচ্ছে যে হিটাকে একজন টিচার, রাইট? তাহলে যখন কোনো নাউন বা কোনো শব্দ সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় দিবে বা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিবে তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। কারণ টিচার মিনিস্টার এরা নাউন কিন্তু ব্যবহৃত হয়েছে কি হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে নাউন যেহেতু কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে তাহলে জিরান্ডও কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হবে, রাইট? 100% হবে। উদাহরণ দেখো, আমি বলতে পারি মাই হবি ইজ পেইন্টিং, লক্ষ্য করো মাই হবি ইজ পেইন্টিং, এখানে পেইন্টিং কমপ্লিমেন্ট আর এটি কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে গঠিত হয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ জিরান্ড। আমরা আরো বলতে পারি ওয়ার্কিং ইজ আর্নিং, কাজের নামই হচ্ছে উপার্জন। তাহলে ওয়ার্কিং ইজ আর্নিং, এখানে লক্ষ্য করো ওয়ার্কিং এটাও জিরান্ড আর আর্নিং এটাও জিরান্ড, কিন্তু আর্নিং এখানে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, রাইট? বোঝা যাচ্ছে 100%? ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? চলো এবারে আমরা আসবো জিরান্ড উইথ পজেসিভস, পজেসিভের সঙ্গে জিরান্ড। উদাহরণ লক্ষ্য করো, হি ইজ মাই টিচার, তিনি আমার শিক্ষক। এখানে মাই কি পজেসিভ অ্যাডজেক্টিভ আর টিচার হচ্ছে নাউন, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে কোনো না কোনো নাউন থাকতেই হবে, রাইট? পজেসিভ অ্যাডজেক্টিভ জানা আছে তোমাদের, মাই, আওয়ার, ইওর, হিজ আর দেয়ার। ওই যে প্রোনাউনের ক্লাসে আমরা এইসব বিস্তারিতভাবে আলোচনা করেছি,
রাইট? তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে সমস্ত গ্রামারের ভিডিওগুলিকে পরপর স্টেপ বাই স্টেপ সাজানো আছে, ওখানে যাবে আর প্রোনাউনের ভিডিওটি দেখে নিও। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। এটাকে অ্যাডজেক্টিভ কেন বলা হচ্ছে? কারণ দে আর অলওয়েজ ইউজড উইথ আ নাউন, এদের পরে সবসময় কোনো না কোনো নাউন থাকবেই। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যেহেতু কোনো না কোনো নাউন থাকে, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে জিরান্ডও থাকতে পারে, 100% থাকতে পারে। উদাহরণ, চলো উদাহরণ লক্ষ্য করো। আচ্ছা, আমি যদি বলি যে আই গো দেয়ার, হি ডাজ নট লাইক ইট, এই দুটি বাক্যকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন্ট করি, যে আই গো দেয়ার আমি সেখানে যাই, হি ডাজ নট লাইক ইট সে এটা পছন্দ করে না, তাহলে আমরা বাংলায় এটিকে একটি বাক্যে কি বলতে পারি? যে আমার সেখানে যাওয়াটা সে পছন্দ করে না, রাইট? এবার এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে কি হবে? হি ডাজ নট লাইক মাই গো দেয়ার, এটাই তো। কিন্তু লক্ষ্য করো একটু ভুল হয়ে গেল। মাই কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। স্যার পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে থাকবে? 100% নাউন। কিন্তু আমরা কি বলেছি? গো। গো তো স্যার ভার্ব হয়ে গেল, রাইট? তাহলে এখানে আমাকে মাই শব্দটির পরে নাউন ব্যবহার করতে হবে, তাহলে আমাকে গো এর নাউন ফর্ম ব্যবহার করতে হবে। আর ভার্বকে নাউন করার জন্য কতক্ষণ সময় লাগে? জাস্ট আইএনজি লাগিয়ে দাও। একটু আগেই আমরা জানলাম কোনো ভার্বকে যদি নাউন করতে হয় শুধু আইএনজি লাগিয়ে দাও, সেটি নাউন হয়ে যাবে। তাহলে বাক্যটি হতে হতো যে হি ডাজ নট লাইক মাই গোয়িং দেয়ার। তাহলে লক্ষ্য করো, মাই পজিটিভ অ্যাডজেক্টিভ আর তারপরে গোয়িং নাউন হয়ে গেল, আর ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত করে তাকে নাউন করে দেওয়া হয়, দ্যাট ইজ জিরান্ড। তাহলে এখানে গোয়িং জিরান্ড হয়ে গেল। পয়েন্ট বোঝা যাচ্ছে? আরো এক্সাম্পল লক্ষ্য করো। ধরো ইউ প্লে ক্রিকেট, আই লাইক ইট, তুমি ক্রিকেট খেলো, আমি এটি পছন্দ করি। তাহলে এই বাক্যটিকে যদি আমরা একটি বাক্যে পরিণত করি, মানে সিম্পল সেন্টেন্স করি, তাহলে বাংলায় কি হবে? আমি তোমার ক্রিকেট খেলা পছন্দ করি, রাইট? তাহলে এটিকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে কি হবে? তাহলে আই লাইক ইয়োর প্লেইং ক্রিকেট। লক্ষ্য করো, ইয়োর প্লেইং ক্রিকেট, ইয়োর পজিটিভ অ্যাডজেক্টিভ আর তারপরে প্লেইং আইএনজি যুক্ত ভার্ব, আর কাজ করছে কার? নাউনের। আর আমরা কি জানলাম? আইএনজি যুক্ত ভার্ব যখনই নাউন হিসেবে কাজ করবে, দ্যাট ইজ জিরান্ড। আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পারছো। বোঝা যাচ্ছে তো? 100% পাক্কা? ইয়াস, বুঝতেই হবে। যদি বুঝতে না পারো, যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ক্লাসটিকে শুরু থেকে আরেকবার দেখবে। দেখবে নিশ্চয়ই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যত দেখবে তত বিষয়গুলি তোমাদের কাছে আরো পরিষ্কার হবে, রাইট? চলো এবার আমরা আরো আগে বাড়ি। এবার আমরা জানবো জিরান্ড উইথ সাম ফ্রেজেস। তোমরা এবার স্ক্রিনে লক্ষ্য করো, আমরা এখানে বেশ কিছু ফ্রেজ দেখতে পাবো, যে ফ্রেজগুলির পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়, অর্থাৎ জিরান্ড ব্যবহার করতে হয়। লক্ষ্য করো স্ক্রিনে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাডিক্টেড টু, কমিটেড টু এবং বি প্লাস ইউজ টু। আচ্ছা, এই ইউজ টু নিয়ে আবার পাজল হয়ে যেও না। আমরা যে মোডালসের ব্যবহার শিখেছিলাম যে ইউজ টুর পরে ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়, রাইট? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট, ওটা অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়, কিন্তু এখানে কি বলা হয়েছে? বি প্লাস ইউজ টু, অর্থাৎ বর্তমানে কেউ কোনো কিছুর সঙ্গে পরিচিত, কেউ কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত বা প্রেজেন্ট হ্যাবিট, বর্তমান অভ্যাস বোঝাতে ভার্ব বি অর্থাৎ অ্যামিজার এবং তারপরে ইউজ টু প্লাস ভি আইএনজি ব্যবহার করতে হয়। পয়েন্ট বোঝা গেল? তাহলে আই ইউজ টু ওয়ার্ক অ্যাট নাইট, আমি রাতে কাজ করতাম, এটা পাস্ট হ্যাবিট বর্ণনা করছে। কিন্তু আই এম ইউজ টু ওয়ার্কিং অ্যাট নাইট, আমি রাতে কাজ করে অভ্যস্ত, এটা প্রেজেন্ট হ্যাবিট বর্ণনা করছে। তাহলে এই যে ফ্রেজগুলো আমরা দেখতে পাচ্ছি, এদের পরে টু আছে, আর আমাদের অনেকের ধারণা যে টু প্লাস ভার্ব ওয়ান হয়, কিন্তু না, এই ফ্রেজগুলিতে টু থাকা সত্ত্বেও এরপরে জিরান্ড ব্যবহার করতে হয়, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। যেমন উদাহরণ লক্ষ্য করো, হি কামস টু মি উইথ এ ভিউ টু গেট সাম হেল্প। ভুল হয়ে গেল, উইথ এ ভিউ টু তারপরে গেট কেন? আমরা তো এখনই জানলাম আইএনজি ব্যবহার করতে হয়। তাহলে হি কামস টু মি উইথ এ ভিউ টু গেটিং সাম হেল্প। ক্লিয়ার? নেক্সট, রাহুল ইজ ইউজ টু ওয়ার্ক অ্যাট নাইট। আবার ভুল হয়ে গেল, ইজ ইউজ টু, শুধু ইউজ টু থাকলে ঠিক ছিল, কিন্তু ইউজ টুর আগে ইজ আছে, ভার্ব বি আছে, তাহলে ইউজ টুর পরে ভি আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে রাহুল ইজ ইউজ টু ওয়ার্কিং অ্যাট নাইট। তাহলে এই ফ্রেজগুলি তোমাদের মনে রাখতে হবে। এই ফ্রেজগুলি যখনই থাকবে এরপরে টু থাকা সত্ত্বেও তারপরে ভি আইএনজি ব্যবহার করতে হবে। পয়েন্ট ক্লিয়ার? 100%? ইয়াস। চলো এবারে লক্ষ্য করো, জিরান্ড উইথ প্রেপোজিশনস। আমরা ইতিমধ্যেই জেনেছি যে জিরান্ড প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে, রাইট? এখানে আমরা বেশ কিছু প্রেপোজিশন দেখতে পাবো যে প্রেপোজিশনগুলোর পরে জিরান্ড ব্যবহার করতে হয়। লক্ষ্য করো, আফটার, অ্যাট, বাই, বিফোর, বিসাইড, ফর, ফ্রম, ইন, অফ, অন, টু, আপ। এই যে প্রেপোজিশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রেপোজিশনগুলির পরে সবসময় জিরান্ড ব্যবহার করতে হয়, অর্থাৎ এরপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। ক্লিয়ার? এক্সাম্পল লক্ষ্য করো, হি ইজ এক্সপার্ট ইন প্লেইং, সি এইমড অ্যাট পাসিং দ্য এক্সাম, আই এম ডিজায়ারাস অফ গোয়িং অ্যাব্রড। লক্ষ্য করো, এক্সপার্ট ইন প্রেপোজিশন, তাহলে তারপরে দেখো প্লেইং, প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া হয়েছে এবং আইএনজি যুক্ত করে এই ভার্বটিকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি ইন প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কে থাকবে? 100% নাউন বা প্রোনাউন, রাইট? তাহলে আইএনজি যুক্ত ভার্ব এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্যাটস হোয়াই ইট হ্যাজ বিকাম জিরান্ড। নেক্সট,
অ্যাট পাসিং দ্য এক্সাম, দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো, অ্যাট প্রেপোজিশন, তাহলে পাসিং, পাসের সঙ্গে আইএনজি যুক্ত করে এটাকে নাউন করে দেওয়া হয়েছে। আর যখনই আইএনজি যুক্ত ভার্ব নাউন হিসেবে ব্যবহৃত হবে তাকেই তো আমরা জিরান্ড বলবো, রাইট? ঠিক একইভাবে এক্সাম্পল নাম্বার 3 তে লক্ষ্য করো, অফ গোয়িং, অফ প্রেপোজিশন, তাহলে গোয়িং, গোয়ের সঙ্গে আইএনজি যুক্ত করে একে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা এই যে প্রেপোজিশনগুলো দেখতে পাচ্ছি, এই প্রেপোজিশনের পরে যখনই কোনো ভার্ব থাকবে তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেব। চলো এবার নেক্সট, এবারে লক্ষ্য করো, জিরান্ড উইথ সার্টেন ভার্বস, অর্থাৎ বেশ কিছু ভার্ব আছে যার পরে সবসময় জিরান্ড ব্যবহার করতে হয়, ইনফিনিটিভ নয়। ক্লিয়ার? ওই জন্য এই ভার্বগুলোকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। লক্ষ্য করো তোমরা আবার, অ্যাভয়েড, অ্যাডমিট, কনসিডার, ডিসলাইক, ডিনাই, ড্রেড, ড্রপ, ডিলে, এক্সকিউজ, এনজয়, এসকেপ, ইনডিওর, ফিনিশ, ফরগিভ, ফ্যান্সি, ফেভার, forbid, imagine, keep, mind, miss, practice, postpone, propose, present, pardon, risk, stop, suggest। এই যে ভার্বগুলি আমরা দেখতে পাচ্ছি, এই ভার্বগুলির পরে আমাদেরকে অনেক সময় চাকরির পরীক্ষাতে ইনফিনিটিভ ব্যবহার করে দিয়ে দিবে আর বলবে ফাইন্ড আউট দ্য এরর, ভুল খোঁজার চেষ্টা করো। তাহলে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে যে এই ভার্বগুলির পরে ইনফিনিটিভ নয়, জিরান্ড ব্যবহার করতে হয়, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। ক্লিয়ার? চলো কয়েকটা এক্সাম্পল দেখে নাও। লক্ষ্য করো, উই এনজয়েড টু প্লে ফুটবল এবং উই এনজয়েড প্লেইং ফুটবল, কোনটা ঠিক? তাহলে আমরা ইতিমধ্যেই জেনে গেলাম যে এনজয় ওই ভার্বগুলির মধ্যেই পড়ছে যার পরে সবসময় জিরান্ড ব্যবহার করতে হয়, ইনফিনিটিভ নয়। তাহলে উই এনজয়েড টু প্লে ভুল হয়ে গেল, এটা হবে না, উই এনজয়েড প্লেইং ফুটবল, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, হি স্টপড টু ওয়ার্ক, ভুল হয়ে গেল, কারণ স্টপড এর পরে জিরান্ড ব্যবহার করতে হয়, ইনফিনিটিভ নয়। তাহলে স্টপ টু ওয়ার্ক নয়, হি স্টপড ওয়ার্কিং, ইট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। নেক্সট, আই হ্যাভ ফিনিশড টু রিড, আবার একই ভুল, ফিনিশড, তাহলে টু রিড কেন? এরপরে জিরান্ড হওয়ার কথা ছিল, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব হওয়ার কথা ছিল। তাহলে আই হ্যাভ ফিনিশড রিডিং। ক্লিয়ার? তাহলে এই ভার্বগুলি যেগুলো আমরা একটু আগে দেখতে পেলাম এগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে এই ভার্বগুলির পরে ইনফিনিটিভ নয়, জিরান্ড ব্যবহার করতে হয়। নেক্সট, এবারে লক্ষ্য করো, আইদার জিরান্ড অর ইনফিনিটিভ ক্যান বি ইউজড উইথ দ্য ফলোইং ভার্বস, এবারে ভার্বগুলির সঙ্গে হয় ইনফিনিটিভ অথবা জিরান্ড যে কোনো একটা ব্যবহার করা যায়। লক্ষ্য করো, অ্যালাউ, অ্যাডভাইস, অ্যাটেম্পট, বিগিন, কন্টিনিউ, ফিয়ার, ফরগেট, হেট, ইন্টেন্ট, লাভ, লাইক, লার্ন, নেগলেক্ট, অমিট, প্রিফার, পারমিট, রিমেম্বার, রিগ্রেট, স্টার্ট। এই যে ভার্বগুলি দেখতে পাচ্ছি আমরা, এই ভার্বগুলির পরে আমাদের ইচ্ছা মতো ইনফিনিটিভও ব্যবহার করা যায়, জিরান্ডও ব্যবহার করা যায়। দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, বাক্যে বা ভার্বের অর্থের কোনো পরিবর্তন হবে না, বোথ আর কারেক্ট। যেমন লক্ষ্য করো, হি কন্টিনিউড রিডিং দ্য বুক, একদম কারেক্ট, কারণ কন্টিনিউ ভার্ব, তারপরে রিডিং, এখানে জিরান্ড চলে এসেছে। আমরা আবার বলতে পারি হি কন্টিনিউড টু রিড দ্য বুক, বোথ আর কারেক্ট, দেয়ার ইজ নো প্রবলেম। নেক্সট, আই লাইক প্লেইং, একদম কারেক্ট, কারণ লাইক ভার্বের পরে এখানে জিরান্ড ব্যবহার করা হয়েছে। আমরা আবার বলতে পারি আই লাইক টু প্লে, এটাও কারেক্ট, কারণ এখানে লাইকের পরে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। ইনফিনিটিভ তো জানাই আছে তোমাদের, টু প্লাস ভার্ব ওয়ান। ইনফিনিটিভ সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তাহলে এর আগের ক্লাসে আমি ইনফিনিটিভ নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করেছি, তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারো, বা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজন মতো গ্রামারের সব ভিডিওগুলো দেখে নিতে পারো, ওখানে গ্রামারের প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো হয়েছে। নেক্সট, উই শ্যাল বিগিন ওয়ার্কিং, একদম কারেক্ট, কারণ বিগিনের পরে ইনফিনিটিভ জিরান্ড দুটোই ব্যবহার করা যায়। আমরা আবার বলতে পারি উই শ্যাল বিগিন টু ওয়ার্ক। তাহলে বোঝা গেল এই ভার্বগুলির সঙ্গে ইনফিনিটিভ এবং জিরান্ড সবই ব্যবহার করা যায়, এগুলো একটু মনে রাখতে হবে। ভালো লাগছে তোমাদের? যারা এখনো সেশনটি লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটি ইউজফুল মনে হচ্ছে কিনা, এবং যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের গ্রামারের ইম্পর্টেন্ট ক্লাস আমি নিয়মিত পোস্ট করতে থাকি। যদি জেনুইনলি ইংলিশ শিখতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এখানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যত রকম ইংলিশ গ্রামারের ক্লাস আছে সবগুলোই পোস্ট করার চেষ্টা করবো। ক্লিয়ার? ইয়েস। আর ক্লাসটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর যদি ইংলিশ গ্রামার প্র্যাকটিস করার ইচ্ছা যায় তাহলে এই চ্যানেলের যে কমিউনিটি, সেই কমিউনিটিতে প্রতিদিন সকাল 6:30টায় একটা গ্রামারের মাল্টিপল চয়েস কোশ্চেন পোস্ট করা হয় এবং প্রতিদিন বিকাল 5টায় একটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনের কোশ্চেন পোস্ট করা হয়। সেখানে গিয়ে তোমরা নিয়মিত তোমাদের গ্রামার বা তোমাদের ইংলিশের প্র্যাকটিস করতে পারো। চলো এবার আমরা নেক্সট স্টেপে আসি। জিরান্ড ইজ নট ইউজড উইথ দ্য ফলোইং ভার্বস। এবার আমরা বেশ কয়েকটা ভার্ব দেখতে পাবো, এই ভার্বগুলির পরে জিরান্ড ব্যবহার করা যায় না, ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। কি কি সেই ভার্বগুলি? চলো লক্ষ্য করো, ডিসাইড, ডিজায়ার, ডেয়ার, এক্সপেক্ট, হোপ, অফার, প্রমিস, রিফিউজ, সুয়ার, উইশ, ওয়ান্ট। এই যে ভার্বগুলি আমরা দেখতে পাচ্ছি, এই ভার্বগুলির সঙ্গে জিরান্ড নয়, ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন দেখো, উই ডিসাইডেড গোয়িং দেয়ার, ভুলে গেল, কারণ ডিসাইডেড এর পরে জিরান্ড নয়, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটা হতে হতো উই ডিসাইডেড টু গো দেয়ার। ক্লিয়ার? নেক্সট, আই হোপ পাসিং দ্য এক্সাম, আবার ভুল, কারণ হোপের পরে জিরান্ড নয়, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে বলো তোমরা ঠিক করো, এবার আমি ঠিক করবো না, কি হবে বলো? ইয়েস, এক্স্যাক্টলি, আই হোপ টু পাস দ্য এক্সাম,
পাসিং দ্য এক্সাম না, টু পাস দ্য এক্সাম। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের জিরান্ডের স্টেপ বাই স্টেপ আলোচনা। আই হোপ যে তোমরা জিরান্ড বিষয়টি ভালোভাবে বুঝে গেছো। যদি এখনো কারো বুঝতে সমস্যা থাকে তাহলে ক্লাসটিকে আরেকবার শুরু থেকে দেখে নিবে এবং যে যে জায়গাগুলি গুরুত্বপূর্ণ সেগুলি খাতায় নোট বানিয়ে রাখবে। রাইট? সো মাই লাভলি ব্রাদার্স এন্ড সিস্টার্স, এই ছিল জিরান্ডের আলোচনা। নিশ্চয়ই তোমরা এখানে অনেক কিছু ইনফরমেশন নতুন শিখতে পেরেছো। রাইট? নিশ্চয়ই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো। তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। রাইট? তোমাদের এখনো যদি জিরান্ড নিয়ে কোনো ডাউট থাকে তাহলে ক্লাসটিকে আরেকবার দেখবে। আরেকবার দেখলে আশা করি তোমাদের সব সন্দেহ, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ক্লাসে আবার দেখা হবে পার্টিসিপল নিয়ে। Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English grammar. Happy learning.